খেতে আসে না। সকালে গমিও বের হয়েছে, আর কল দেয়নি। ভীষণ খারাপ লাগছে। বসে থাকতে থাকতে এক পর্যায়ে কেঁদেই দেয়। তেরে সব নাকা নাকা লাগে। মুখ ভিংচিয়ে বলে, এখন কাঁদিস কেন? আমি যে এনে দিলাম, সাথে যেতে পারলি না? দেখিয়ে উঠে রুমে চলে যায়। প্রহর গুনতে থাকে, কখন 12টা বাজবে আর ভূত দেখা শুরু করবে। আলমারি থেকে একটা নতুন ওড়না নেয়। নতুন কাপড় লাগে নাকি ভূত ধরতে শুনেছিল। একবার ওই পরে এসে মাথায় ঘুমটা দিয়ে বারান্দায় এসে নামাজ শিক্ষা দেখে দেখে ইয়াসিন শুয়ে পড়ে। সময় হয়ে এলে কল আসে, জুহার কল। রিসিভ করে বলে, কি করিস? ইয়াসিন পড়লাম। আমিও। সময় হয়ে গেছে, বাগানে যা। আমিও বাগানে যাচ্ছি। আস্তে করে কেচি গেট খুলে বেরিয়ে পড়ে। হাতে ওড়না। বাগানে এসে বসে। দোস্ত, আসছি। পরি কই, জিন কই? আরে দোস্ত, ওর জিন তো আসবে, অপেক্ষা কর। দোয়া পড়ছস, এখন দেখতে পাবি। দোস্ত, জিন কালো নাকি সাদা? আমি তো জানি সাদা। দোস্ত, পা নাকি উল্টা? ভয় পাস না, আমরা দুজন সাহসী, তোর সাথে থাকতে ভালো হতো। জানো, সব অন্ধকার, কিছু দেখি না তো। বসে থাক, দেখবি। তখন এতে দেখে সাদা কি জানি একটা আসছে এইদিকে গিয়ে। গা ফুলুম। দোস্ত, আমি পাইছি, দেখছি জিন আসতেছে। ফোন রাখ। ফোন রেখে চুপি চুপি পেছন দিকে চলে যায়। হোঁচট খেয়ে চিৎকার করে নিজে মুখ চেপে ধরে। ওড়না নিয়ে পায়ে পায়ে হেঁটে সাদা জিনিসটার কাছে এসে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। শক্তিতে না পেরে উপরে উঠে পড়ে আর ইয়াসিন পড়তে থাকে। এদিকে উফ 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 শব্দ কানে আসছে, আওয়াজ মানুষের মতো। তাই আরো চেপে ধরে উপরে উঠে বসে বলে, ও জিন, তুমি মানুষের মতো গলায় কথা বলো? তোমার ভয়েসটা চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি কি আমার চেনা কেউ, যে মরে ভূত হয়ে গেছো? করো কেন? তুমি কি বেঁচে থাকতে মুরগি ছিলে? ডিমদের দিতে গিয়ে বোধহয় মরে গেছো, তাই না? তো আমার আসছে বারবার। আরেকটু হলে মরে যাবে বুঝতে পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঝটকা দিয়ে এক চিৎকার করে উঠে ছিটকে পড়ে মাটিতে। এমন গলা কাঁপানো আওয়াজ শুনে ভয়ে জোরে কেঁদে উঠে। ভূত ভূত বলে। চুপ করে সামনে তাকিয়ে দেখে গমিও সাথে গায়ে বসে আছে। এদিকে ওদিকে তাকিয়ে ফুসতে ফুসতে বলে, কোথায় বল, কোথায়? এদিকে আওয়াজ শুনে বাসার সবাই চলে আসছে। লাইট চালানো হয়েছে। আশেপাশে বাড়ি থেকে লোকজন এসে জড়ো হয়েছে। ওয়াহিন এসে বলে, তুমি বসে আছো কেন? আর গায়ে এই ওড়না কেন? তুই? ওয়াইনের সাথে গঙ্গের কথা হয়। ওয়াইন কান্নাকাটি করলে গঙ্গে বলে, আসছি আমি। এসেই এই অবস্থা। কাঁদো কাঁদো ফেস করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ আল্লাহ করতে থাকে যেন সুবিন না বকে। কিন্তু সুবিন কিছু না বলে ভিতরে চলে যায় হন হন করে। এখানে থাকলে রাগ উঠবে, পরে মেয়েকে মারতে হবে, তাই আগে চলে যায়। তাকে জিজ্ঞাসা করে, কি করছিলে তুমি এখানে? দিন পরে দেখতে আসছিলাম। গঙ্গিয়ে বলে, তুই দিন পরে দেখতে আসছস নাকি আমাকে মারতে আসছস? ডাইনি কোথাকার। কি বলেন? আচ্ছা, তা আবার হয়েছে, এবার চল ঘরে চল। আর গঙ্গিকে ধরে তুলে ঘরে নিয়ে যায়। প্রাইভেটে জাঙ্কুক জিজ্ঞাসা করে, দুষ্টু পুতুল কি পড়া শিখেছে? মাথা নাড়িয়ে না করে, কেন শিখনি? রেগুলার তুমি পড়া শিখে আসবে না, মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরবে, পড়া ধরলে পড়বে না। এগুলো কি? এভাবে চলতে থাকলে আমি তো তোমাকে পড়াবো না। 7 নাম্বার অঙ্কটা করো, হারিয়া। অঙ্ক কষতে বসে মাথা চুলকায় শুধু। কাল পড়িয়েছে, কিন্তু কিছুই তো বুঝেনি, একদম মনোযোগী ছিল না। এখন কি করবে ভেবে পায় না। জাঙ্কুক জানতে চায়, ফিনিশ? বলে, নো স্যার, ইউ কান্ট। মনোযোগ কোথায় থাকে? চুপ। আই আস্ক ইউ সামথিং। চুপ। টেবিলে হাতে তালু দিয়ে বাড়ি দিয়ে বলে, অ্যানসার মি। চুহাস। চমকে উঠে। জাঙ্কুকের রাগ সম্পর্কে বেশ ভালোই জানা আছে। কলিজা কাঁপে তার। জাঙ্কুকের দিকে ভীরু চোখে তাকিয়ে থাকে। লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে চোখ পিট পিট করে। ঠোঁট দিয়ে ঠোঁট কামড়ে ধরে ভয়ে। কুসকে আছো কেন? ভয় পাচ্ছ? তোমার ব্যাপারে অনেক কথাই শুনি, অনেক ফেমাস তুমি। রাতের বেলা চিন ধরো তুমি। এসব কেন? কি ধরনের পাগলামি এসব? বড় হচ্ছ তো,
তাহলে বুদ্ধি কেন বাড়ছে না? আম্মুনিকে হরলিক্স খাওয়াচ্ছি না? তে থরথর করে কাঁপতে থাকে। জাঙ্কুক এদিকে সামনে নিয়ে বলে, দুষ্টু পুতুল, সামনে তোমার পরীক্ষা, তুমি সিরিয়াস ইয়ার, টিম কেন ধরতে হয় তোমার? তে ভয় ভয় ওর ইচ্ছের কথা আর স্বপ্নের কথা বলে। তে যেন পাগল হয়ে যাবে এমন অবস্থা। এরকম অদ্ভুত ইচ্ছা কার থাকে? দুষ্টু পুতুল বলে মনে হয় সম্ভব। গম্ভীর ভাবে বলে, শোনো, কাল থেকে যেন পড়া না মিস হয়। কয়েকদিন থেকে তোমার এসব অজুহাত দেখে যাচ্ছি, আর দেখবো না। কাল না পারলে তোমাকে পানিশ করবো আমি। মেয়াই কামিন? দরজার দিকে তাকাই জাঙ্কুক, চোখ আটকে যায় দরজা দাঁড়ানো মেয়েটির দিকে। জুহা আপু বলে উঠে যায় মেয়েটির দিকে। তার মানে এটাই ইয়ঙ্গি, জুহার বোন। কিন্তু এত সুন্দরী? জুহাও সুন্দরী, কিন্তু ইয়ঙ্গি সৌন্দর্যের তুলনায় কিছুই নয়। সাদা থ্রি পিস পরা ইয়ঙ্গি, সাদা শরীরে, অপরূপ মুখের গঠন, অনেক সুন্দর লম্বা চুল মিলিয়ে হুড়পড়ির ন্যায়। জাঙ্কুকের চোখ সরছে না। খুঁটিয়ে খুঁটিয়ে ইয়ঙ্গিকে দেখে, কেমন যেন চেনা চেনা লাগে তার কাছে। জুহার সাথে কিছুটা গড়নে মিল আছে, তাই হয়তো চেনা লাগছে। চোখ নামিয়ে নিয়ে বলে, ইয়েস কামিন। ইয়ঙ্গি রুমে ঢুকে বলে, কেমন আছেন জাঙ্কুক ভাইয়া? আমি পড়তে চেয়েছিলাম, আমাকে কেন নিতে চাননি? আলহামদুলিল্লাহ, আমি প্রাইভেট পড়াই না। এ আমার দু সম্পর্কের আত্মীয় হয়, আর ওদের সাথে আমাদের সম্পর্কও ভালো, তাই আমি পড়াতে চেয়েছি। তোমার বোন ওর বান্ধবী, তাই এসেছে। এখন তোমাকে কিভাবে নেই বলো তো? আফটার অল আই এম নট এ টিউটার। অন্যান্য স্যারের কাছে পড়তে পারো তো? আর পড়তে চাইলেও পারি না। স্টুডেন্টরা কোনো ব্যাচে আমাকে অ্যালাউ করে না। আমার জন্য নাকি তাদের স্যার পড়ায় না, শুধু আমাকেই পড়ায়। জাঙ্কুক বুঝতে পারে এরকম একজন চোখ ধাঁধানো সুন্দরী সামনে থাকলে আর কারো যে পড়া হবে না, তা ভালো করেই জানে। তার নিজেরই চোখ বারবার চলে যাচ্ছে, চাইলেও আটকাতে পারছে না। চোখ বন্ধ করে নেয় জাঙ্কুক। আশ্চর্যজনক ভাবে তে নিষ্পাপ মুক্ত ভেসে উঠে। তের কথা মনে পড়ে যায়, এতক্ষণ অনেক বকাঝকা করেছে। পেছনে তাকিয়ে দেখে জড়সড় হয়ে চুপচাপ বসে আছে। জুহাকে বলে, তোমার ছুটি, আপুর সাথে চলে যাও। জুহা ব্যাগ নিয়ে চলে যেতে নিলে ইয়ঙ্গি বলে, জাঙ্কুক ভাইয়া পড়াবেন না আমার? না আপু, পড়াবো না, আমি কোনো টিউটর নই। ইয়ঙ্গি জুহা চলে যায়। তে বই গোছাতে থাকে। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে পা বাড়ায় চলে যাবার জন্য। জাঙ্কুক ডাকে, দুষ্টু পুতুল, কাম টু মি। তে এগিয়ে এসে সামনে দাঁড়ায়। জাঙ্কুক নিচু হয়ে তের মেঘে ঢাকা মুখটা দেখে। সামনে আসা চুলগুলো হাত দিয়ে কানে পিছে গুঁজে দিয়ে চিবুক ধরে উপরে তুলে মুখটা, দুই গালে দু হাত রেখে চোখে চুপ রাখে। তে উচ্চুপ চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, স্যার কেন তার গাল ছুঁল? একটু আগে বকলো, এখন কেন আদর করছে? অদ্ভুত একটা ডলফিন জিন। ইস, আবারও জিনের কথা ভাবছি আমি। কি মানুষ হলি না তে? স্যার তো অনেক সুন্দর। জিনটা কি স্যারের মতো সুন্দর, নাকি আরো বেশি সুন্দর? জাঙ্কুক বলে, ফেরি প্রিন্সেস তে, আপনি ডেভিল লাভার কবে বলেন? হসকচে উঠে তে খাতায় ফেরি প্লাস ডেভিল লেখা ছিল ডিজাইন করে, ওইটা দেখে ফেলেছে নাকি? জাঙ্কুক ভ্রুচিয়ে তাকিয়ে থাকে, কি বলবে বুঝতে পারে না। এমনিতে মুখটা জাঙ্কুকের দু হাতের মাঝে, নিচের দিকে তাকাতেও পারছে না। ঠোঁটে ঠোঁট কামড়াতে থাকে। জাঙ্কুক আবারও বলে, ফেরি প্রিন্স না চেয়ে ডেভিল কেন চাইলো? জানতে পারি কি ডেভিলের মাঝে কি এমন পেলো যে এ বয়সে তার মনে ডেভিল উকি ঝুঁকি দেয়? নির্ভয় বলতে পারো, আই প্রমিস ইউ, কাউকে বলবো না। আমি তো হিউম্যান ফেরি, তাই হিউম্যান গুড ডেভিলের কথা বলেছি। হিউম্যান গুড ডেভিল আমার অনেক ভালো লাগে। কেন? আমার আব্বু একটা ডেভিল, আম্মুনিকে বকে, আমাকে বকে, মারে, বাট হি লিভস আস ভেরি মাচ। আমার জেঠু ডেভিল সবসময় বড় আম্মুর সাথে দাঁত কিরমির করে কথা বলে, কিন্তু বড় আম্মু অসুস্থ হলে কাঁদে আর বলে, যাও কি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি তাড়াতাড়ি আমার বুকে সুস্থ হয়ে ফিরে আসো। আমার একটুগুলো ভালো লাগে। আমার ওয়াইন আপুকে কয়েকদিন পর পরই ভাইয়া বকে, ডেভিল একটা। আপু রাগ করে বাসায় চলে আসে, কিন্তু ভাইয়া একটা রাতও আপু ছাড়া থাকে না। রাত 3টা বাজলেও চলে আসে।
ওয়াইন আপু আর রিধি আমাদের বাসায় থাকলে প্রতিদিনই দরজা খুলে রাখা হয়। সবাই জানে ভাইয়া আসবে। এরা হচ্ছে গুড ডেভিল, যাদের একটুগুলো ভালো লাগে আমার। গুড ডেভিলরা অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আপনিও ডেভিল, আপনি বকেন কিন্তু আপনি সুন্দর করে পড়া বোঝান, মানুষের উপকার করেন। গুড ডেভিল। আর যারা বলে তারা ভালো মানুষ, তারা আসলে ভালো না। তাদের মনে অনেক কালা কুত্তার গু স্টকে থাকে। আই লাভ গুড ডেভিলস। আর ডেভিল ফ্যামিলির সাথে ডেভিলরাই অ্যাড হয়। জাংকুক মনোযোগ দিয়ে তের বর্ণনা শুনে তার মনে হয় তে ঠিক কথা বলেছে। তারা একটু অপরাধ করে তাদেরই আমরা শয়তান বলি। সেই হিসাবে তে ঠিক। তের অল্প পরিসরে নিজের পরিবারকে দেখে এটা মনে হওয়ারই কথা। তের জ্ঞান বুদ্ধি পরিবেশের দিক থেকে তের কথাই ঠিক। আই উইশ তোমার টিম ফুলফিল হোক। তোমার ডেভিল এসে তোমাকে কালো গোলাপের সুবাসে ভরিয়ে দিই। আর শুনো, ডেভিলরা আসার নির্দিষ্ট একটা সময় থাকে। তুমি আর বাগানে গিয়ে ওয়েট করো না। ডেভিল যখন আসবে দেখবে তুমি যেখানেই থাকো না কেন তোমার সামনে নিজেকে হাজির করবে। এখন বাসায় যাও, কাল পড়া শিখে এসো। তে বাইরে বেরিয়ে আসে। একবার গোলাপগুলোর দিকে তাকায়। সে ভেবে পায় না কেন এত টানে তাকে কালো গোলাপ। তে বাড়িতে আসতে অনেক আত্মীয় স্বজনকে দেখে। কয়েকজন ওয়াইনের নানু বাড়ির লোক, ওয়াইনের শ্বশুর শাশুড়িও আছে। বাড়িটাও চকচকে করা হচ্ছে লোক লাগিয়ে। ব্যাপারটা বুঝতে পারে না। ভেতরে গিয়ে দেখে ওয়াইনের মামাতো ভাই বোন তের বয়সী তারা এসেছে। তাদের সাথে খুব ভাব। তাদের কাছ থেকে জানতে পারে কাল অনুষ্ঠান হবে ছোট করে। তে আবার খালামণি হতে যাচ্ছে। আনন্দ যেন ধরে না তার। রাসেলের বাড়িতে পুষ্পুর সাথে খেলবে ভাবতে লাফালাফি শুরু করেছে। তাতে সবাই খাওয়া দাওয়া করার পর তে ওয়াইনের রুমে আসে। ওয়াইন আপু, সবাই জানলো, আমি কেন জানলাম না? কেন তোকে বলেনি কেউ? না তো। ও সরি, আমি ভেবেছিলাম তুই জানিস তাই বলিনি। সরি বনু। ওয়াইন ইচ্ছা করে বলেনি, কারণ তেকে বললে সারা বাড়ি মাথায় করবে, সবাই জানি হয়ে যাবে। 4 মাস হওয়ার আগে বাইরে কাউকে জানানো উচিত না। এতে বাবু নষ্ট হতে পারে। গ্রামের অশিক্ষিত মানুষদের মনে অনেক কুবুদ্ধি ঘুরে হিংসার বশবর্তী হয়ে পুনর্জন্ম দিতে পারে, যা কেউ জানবেই না। তিনজনেরও 3টা বাচ্চা নষ্ট হয়েছে 3 মাস হওয়ার আগে। তাই ওয়াইনের ব্যাপারটা 4 মাস হওয়ার আগে কাউকে জানাতে দেয়নি। বড় বাড়ির বউয়ের বাচ্চা হবে, তাই ওনারা অনুষ্ঠান করবেন। সময় ওয়াইনের শ্বশুর বাড়ির অনুষ্ঠান হলো। এবার এলেনের মিনতিতে এই বাড়িতে অনুষ্ঠান করা হয়েছে। তে কিছু না বলে উঠে চলে আসে। রুমে এসে দেখে ইয়ঞ্জন আলমারিতে কি যেন রাখছে। এসে দাঁড়াতেই বলে, দেখতো এটা পরে হয় কি না। তের হাতে প্যাকেট দেয়। প্যাকেট থেকে জামা বের করে তে হা হয়ে যায়। ম্যাজেন্টা কালার খুব গর্জিয়াস একটা বারবি গাউন। তাড়াতাড়ি করে চেঞ্জ করে একদম ফিট। আয়নার সামনে দাঁড়িয়ে আরো হা। ইয়ঞ্জন থুতনিতে চাপ দিয়ে মুখ বন্ধ করে দেয়। বলে ভাই কাল পড়বি। বাইরে থেকে ঘুরে আয় একবার। বাইরে এসে দেখে বড় লাইট ছোট লাইট ফেরি লাইটে লাল নীল হলুদ সবুজ সাদা হয়ে আছে পুরো বাড়ি। অসম্ভব সুন্দর লাগছে। তে থ হয়ে বসে পড়ে। 2 গেলে হাত দিয়ে বলে, আলো আই লাভ ইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়ি ভর্তি লোকজন। ওয়াইনের শ্বশুর বাড়ির লোকজন চলে আসছে সবাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, টিচার সার্কেলের সবাই। সকালে খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়েছে লোকজনদের। সকাল সকাল অনুষ্ঠানে ভেতর সারতে যান সুবিন এবং হেলেন। তে তাড়াতাড়ি জামা পরে সাজতে চলে যায় ওয়াইনের কাছে। গনিও ওয়াইনের পাশে বসা। এই যে সকালে এসে বসেছে, আর ওঠার নাম নেই। ওয়াইন কি যেন পাশে না পেলে সে পাগল হয়ে যাবে। একটা হাত মুঠিতে ধরে আছে। তে সাজতে বসলে ওয়াইন হাত ছাড়াতে নিলে হাত শক্ত করে ধরে। গনিও ওয়াইন দাগে দিচ্ছে তাকিয়ে হাত ছাড়িয়ে নেয়। তে বলেই ফেলে, ভাইয়া তোমার কি সকাল থেকে একবারও হিসিপটি হয়নি? গনিও খুশি উঠে। ওয়াইন বলে, চুপ কর তো, ওকে বলে লাভ নেই। তেকে সুন্দর করে সাজিয়ে দেয়। চুলগুলো পিছনে উঁচু করে খোপা করে দেয়। গনিও ওয়াইন হা করে দেখে। গনিও বলে, শোন, এদিক ওদিক কোথাও যাবে না। তোর আপুর সাথে বসে থাক, নয়তো আমার সাথে থাক। বলা তো যায় না।
কে কোথা থেকে এসে নজর দিয়ে তুলে নিয়ে চলে যায়। আমাকে আবার কে তুলবে? কথা না বলে যা বলছি তাই শোন। আচ্ছা, আমি সবাইকে দেখিয়ে আসি বলে জামা তুলে দৌড়। সুবিনকে খুঁজতে খুঁজতে দেখতে পায় রাস্তার ধারে অনেকগুলো গাড়ি এগিয়ে এসে সুবিনকে আরেম সাহেবের সাথে দেখে বুঝতে পারে ইপির দল এসেছে। কিছু মেরে দেখার চেষ্টা করে জাঙ্কুক এসেছে কিনা, কিন্তু না, পেল না। ধরে সুবিন কাছে গিয়ে ঘুরে ঘুরে বলে, আব্বু, এই যে দেখো। সুবিন মেয়েকে এক হাতে ধরে দাঁড় করায়। আমার পুতুল কন্যা, যাও ওইদিকে, আমি এখানে কথা বলছি। আরেম তোর হাত ধরে এগিয়ে এনে বলে, দেখি দেখি, একদম বারবি ডল লাগছে। তে মাটাকে অনেক সুন্দর লাগছে। পকেট থেকে ওয়ালেট বের করে 1000 টাকার নোট তের হাতে ধরিয়ে দেয়। সুবিন আপত্তি করতে গেলে আরেম থামিয়ে দেয়। তে খুশিতে লাফাতে লাফাতে বাড়ির ভেতরে চলে যায়। বিকালে তে এসে বসে আছে জিয়ান বাড়িতে। জিমিন পড়াশুনো করেছে বসেই। একটু পর জুহা এসে বসে। জাঙ্কুক এখনো নিচে রিডিং রুমে আসেনি। জুহা এসে থেকে জড়িয়ে ধরে, দোস্ত, ফোন আনছিস? ছবিগুলো দেখা বলে জুহা ফোন হাতে নেয়। তে আটকে দিয়ে বলে, যাওয়ার সময় দেখাবো। পড়াতে শিখি নাই দোস্ত, অনুষ্ঠানের জন্য। এখন কি হবে? আরে দোস্ত, নো টেনশন, বি কুল। স্যার একটু বকা দেবে, তারপর শেষ। আমি শিখেছি রাতে। কি? তুই না বললি তুই শিখিসনি? আব্বু শিখিয়েছে, আব্বু পড়িয়েছে কাল। মন খারাপ করে। জুয়া শিখেছে, ও শিখতে পারলো না। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক নিচে আসে। তে চেহারা দেখে পিট পিট করে তাকায়। চোখ দুটো আজও লাল হয়ে আছে। ভয়ঙ্কর লাগছে জাঙ্কুককে। দেখেই মনে হচ্ছে ও ঠিক নেই। জুহাকে বলে, আমার ফোন নাম্বার তুমি কিভাবে পেয়েছো? তের কাছ থেকে নিয়েছি। তো তোমার বোন কেন কল দেয় আমায়? সাবধান করে দিবে তাকে, নেক্সট টাইম যেন আমি তার কল না পাই। জুহা মাথা নাড়ায়। পাল্লাতে জুহার কাছ থেকে ইয়ঙ্গি জাঙ্কুকের নাম্বার চেয়ে নেয়। তারপর জাঙ্কুককে কল দেয়। জাঙ্কুক ঘুমাতে যাচ্ছিল। আননোন নাম্বারে ফোন পেয়ে দুবার কেটে দেয় বিরক্তিতে। 3বার মাথায় কানে ধরে বলে, মিস্টার জিয়ন জাঙ্কুক স্পিকিং। সুন্দরী মেয়েদের ফোন করার জন্য সবাই অপেক্ষা করে, আর আপনি দেখছি ফোন কাটেন। আই লাইক ইট। হোয়াট ইউ ব্লাডি গার্ল? এত রাতে ফোন করে আজে বাজে কথা বলো। হেঁটে গেলেন। আজই তো আমাদের দেখা হলো, ভুলে গেলেন নাকি আমাকে? এত সুন্দর মেয়েকে কি কেউ ভুলে? হা করে তো তাকিয়েছিলেন। জাঙ্কুক বুঝতে বাকি রইল না, এটা কে? ইয়ঙ্গি রাইট? কেন ফোন দিয়েছো? ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু কথা বলি। বিরক্ত হচ্ছেন? আমার ভয়েস কি খারাপ? বিএফ নেই? বুঝছি, যদি মনের মিল হয়। গুড নাইট, ঘুমাও। জাঙ্কুক ফোন অফ করে চারদিকে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক বইয়ের পাতা উল্টাচ্ছে শুধু। তে ভয় ভয় জিজ্ঞাসা করে, স্যার, আপনি কি রেগে আছেন? মারপিট করেছেন? তে জিজ্ঞাসাটা ঠিক নিতে পারলো না জাঙ্কুক। ওর এখন সবকিছু কটাক্ষ লাগছে। পড়া তো ইচ্ছা করছে না। একটু আগে ফোনে, হ্যালো জিহো, তোর সাথে কথা ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে দোস্ত বল, তুই তোর জিএফের সাথে ব্রেকআপ করে দে। পাগল নাকি তুই? ও আমার জান দোস্ত, অনেক একটা ভালো মেয়ে। ওর মতো একটা মেয়ে আজকাল পাওয়া দুষ্কর। তুই ছবি দেখেছিস তার? শুধু দেখিয়ে নি, সামনাসামনিও দেখেছি। ওই মেয়ে ক্লাস 10-এ পড়ে। আমাদের এলাকার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওর বাবা কৃষিকাজ করে। কিসের কোটিপতির মেয়ে, কিসের মিল, কিসের ফ্যাক্টরি, কিসের মার্জিত মেয়ে, সব ভুয়া। তোকে মিথ্যা বলেছে, সব ঠকিয়েছে তোকে। আমার সাথে ভাব দেখাচ্ছে, সুন্দর করে সুজে আসছে যাতে আমি দিকে তাকাই। পুরাই খেলোয়াড় ভাই, এক্ষুনি ব্রেকআপ কর তুই। দেখ, আমি জানি আমার ইয়ঙ্গি সুন্দর, তার দিকে আমার সব ফ্রেন্ডের নজর। তোকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুইও দেখি ওদের দলে। ঠিকভাবে কথা বল যুবক, তোকে নিজের মনে করি, তাই তোকে এই মেয়ের থেকে সাবধান হতে বলছি। চুপ কর তুই, তোর থেকে আমি এটা আশা করিনি, কখনো না। সবগুলোর মতো তুইও শালা। শুন, এরপর আমার ইয়ঙ্গির সম্পর্কে আর একটা কথাও বলবি না। সবগুলোর সাথে আগে সম্পর্ক শেষ করেছি, আজ তোর আর আমার সম্পর্ক শেষ। গুড বাই। শোন শোন আমার কথা। জো ফোন কেটে দেয়। জাঙ্কুকের প্রচুর রাগ হচ্ছে। এই জন্যই হয়তো কারো ভালো করতে নেই কখনো। শালা একটা বাজে মেয়ের জন্য।
ঝোপকে ভুল বুঝলো রোজের ডাকে পড়াতে আছে। পড়াতে এসে জুয়াকে দেখে আরো রাগ লাগছে তার। জাঙ্কুক তের দিকে বই এগিয়ে দিয়ে বলে, কমপ্লিট দ্য রিয়ারেন্স। তো এখন কি করবে? চোখ বোলায় প্রশ্নটার দিকে। কি কঠিন কঠিন ওয়ার্ড, এর মিনিং গুলো তো পারে না, তাহলে করবে কিভাবে? এখন তো বলতেও পারছে না যে পারবো না, তবু খাতা কলম নিয়ে বসে। জুহার দিকে তাকিয়ে দেখে জুহা দিব্যি লিখে যাচ্ছে। এদিকে তে টেনশনে কলম কামড়াতে থাকে। কলম সরিয়ে জুহার খাতায় উকি দিয়ে দিয়ে লিখছে। জাঙ্কুক এক নজরে তের দিকে তাকিয়ে দেখছে। এবার চুপ থাকতে না পেরে বলল, পড়া শিক্ষণী? তে চুপ। আনসার মি। তে আমতা করতে লাগে। টেবিলে ধরে বাড়ি দিয়ে চিল্লিয়ে উঠলো জাঙ্কুক, যতদিন থেকে পড়তে আসছো একটা দিনও পড়া দিতে পারোনি। ব্যাপারটা কি তোমার? তোমার আব্বু এমনি এমনি আমার কাছে পাঠায়নি। অন্যান্য স্যারের মতো আমাকে ভেবে ভুল করেছো তুমি। সবসময় দুষ্টুমি করবে, পড়ায় ফাঁকি দিবে, পরীক্ষায় ফেল করবে, সেই দায় আমার উপর উঠবে। সেটা আমি হতে দিচ্ছি না। শেষমেশ তোমার আব্বু বলবে যে জাঙ্কুক কিছু পড়ায়নি আমার মেয়েকে, শুধু শুধু স্যালারি নিয়েছে। যদিও আমি এমনি পড়াচ্ছি, তোমাকে কোনো স্যালারি নিব না। আমার কাছে তোমার আব্বু জাস্ট হাতের ময়লা ছাড়া কিছুই নাই। সোজা আঙ্গুলে অনেক চেষ্টা করেছি, এবার পাকা আঙ্গুলে সোজা করবো তোমার। তোমার জন্য পানিশমেন্ট ছাড়া কাজ হবে না, আমি সেটাই করব। তোমার মতো অনেকটা মানুষ করেছি আমি। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে স্কেল পায়। স্কেল সামনে ধরে বলে, হাত পাতো, আজকে থেকে এই দাগগুলো দেখবে আর পড়বে। তে জুহা জেমিন ভয় কাঁপাকাঁপি অবস্থা। জেমিন এক দৌড়ে মম মম বলে চলে যায়। পিছু পিছু জুহাও দৌড়। তে বেচারি কাঁপতে কাঁপতে হাতে গিয়ে দেয়। জাঙ্কুক ইচ্ছা মতো যত রাগ সব তের দু হাতে ঝাড়ে। তে এদিকে ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে, আম্মুনি গো, মরে গেলাম গো, হাত দুটো শহীদ হয়ে গেল গো, ও শাশুমা গো, তোমার ছেলে ও হাত ছাড়া হয়ে গেল গো, তোমাকে আর রেডি বেড়ে খাওয়াতে পারবে না গো। আমি জানি তুমি ছেলে ঘরে তুলবে না গো, ও আমার গো, বিয়ে হবে না গো, আমি কি করব গো, ও শাশুমা গো, আমাকে তুমি ছেলের বউ করে ঘরে তুলবে না গো, ও শাশুমা গো, হাত ছাড়া বউ দিয়ে কি করবে গো, আমি আর বাঁচবো না গো। জিন আর রোজ এসে জাঙ্কুককে সরিয়ে থেকে ধরে। তের এসব শুনে জাঙ্কুকের আরো রাগ উঠে গেছে। এই মেয়ের জন্যই এত কিছু। জিন রাগে জাঙ্কুকের গালে চড় বসায়, এতটা খারাপ হয়ে গিয়েছিস তুই? তোকে কতবার বোঝাতে হবে, ওটা তোর বাপের বিরোধী দল নয়, ওইটা একটা বাচ্চা মেয়ে, তাকে আদর করতে হয়, মারতে না। দেখবে দেখ খুশি জ্ঞান হারিয়ে বসে আছিস তুই। মেরে কেউ কখনো কাউকে পড়াতে পারে? সুবিন ভাই এমনি এমনি তোর কাছে পড়াতে দিয়েছে, পড়াতে পারবি না, না করে দে। এবার মারছিস কেন? তুমি বল। রোজ আগে থেকে নিজের রুমে নিয়ে চলে গিয়েছে। জিমিন মলম এনে দিয়েছে, হাতে মলম দিয়ে দিচ্ছে। ব্যথায় আরো চিল্লাচ্ছে তে। জিন এসে বুকে চেপে কান্না বন্ধ করতে যাচ্ছে, কিন্তু তে আম্মুনি গো, শাশুমা গো বলে চিল্লাতে আছে। জিন অনেক বুক দিতে থাকে, মাটা আমার, চুপ করো, কোথায় ব্যথা করছে দেখি দেখি, খুব মারছি ও, ওকে বুকে দেবো, মার দিব, চুপ করো মা, দরকার হলে আমি তোমার শাশুমা হব, তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবো মা, তোমার কিছু করতে হবে না, লক্ষ্মী মাটা আমার, ভালো হয়ে যাবে হাত, আমি আছি তো, তোমার কোনো কাজ করতে হবে না, আমি সব করব। তোমার আব্বু এসে তোমাকে কাঁদতে দেখলে কষ্ট পাবে তো, আব্বু কাঁদবে, তুমি কান্না বন্ধ করো মা, ব্যথা কমে যাবে। তে কাঁদতে কাঁদতে জিনের বুকে চুপ হয়ে যায়। জিন মাথায় হাত বুলিয়ে দেয়, রোজ টেলিফোন ছেড়ে দেয়। জিমিন হাত দুটো উঁচু করে বাতাস ধরে রাখে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে থাকে। তে মুখ তুলে বলে, শাশুমা ক্ষুধা পেয়েছে, কি খাবে আমার মাটা? নুডলস। কি? নুডলস খাবো? নুডলস খাবে? তে মাথা নাড়ায়। জিন উঠে চলে যায় কিচেনে। নুডলস করাই ছিল, গরম করে একটু। জাঙ্কুক এর মাথা তখন ঠান্ডা হয়। কি করেছো ভাবতে খারাপ লাগতে থাকে। দুষ্টু পুতুলটাকে মেরেছে ভাবতে ওকে ব্যথা অনুভব করে। কিচেনে জিনকে দেখে বলে, মম দুষ্টু পুতুল চলে গেছে? নাও আছে, জুয়া চলে গেছে। ওর হাতে মেডিসিন লাগিয়েছো? জিন একবার চেয়ে দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। নুডলস নিয়ে উপরে চলে আসে। পিছু পিছু জাঙ্কুকও আসে। জিন চামচে করে তেকে খাইয়ে দেয়।
জাঙ্কুক হোটেল রুমে ঢুকতে তে শাশুমা বলে ভয়ে জিনকে জড়িয়ে ধরে। ঠিক ইশারা করলে জাঙ্কুক রুমের বাইরে চলে যায়। জাঙ্কুক বলে, ওকে পাঠাও, বাসায় দিয়ে আসি। তোমাকে দিয়ে আসতে হবে না, কে একজন দিয়ে আসবে, তুমি যাও এখান থেকে। জাঙ্কুক চলে যায়। যাওয়ার সময় একবার তের দিকে তাকায়। তে জিনের বুকে মুখ গুজে জাঙ্কুকের দিকে তাকিয়ে চুপ পিট করে।